মাসুদ রানা সিরিজের গল্প হামলা পর্ব ৫। প্রকাণ্ড এ ফ্রেম ক্রেনের প্রায় মগডালে পাহারা আছে, সেখান থেকেই প্রথমে দেখা গেল প্লেনটাকে। দিগন্তজোড়া নীল আকাশের গায়ে গোলাপি একটা ফড়িং, অ্যালবাট্রস। এরপর রানা আর কমান্ডারের চোখেও পড়ল সেটা, প্রায় মাইল ২ দূরে উড়ে আসছে ৮০০ ফুট উপর দিয়ে। আরো আগে দেখতে পাওয়া উচিত ছিল, কিন্তু তা না পাবার কারণ সোজা একেবারে সূর্যের চোখ থেকে বেরিয়ে আসছে ওটা। ১০ মিনিট দেরি করে ফেলেছে পাইলট বলেই ব্যথায় কাতরে উঠল রানা। একটা হাত মাথার ওপর উঁচু করে রেখেছেও, সন্ন্যাসীর মতো দাড়ি গোফে ঢাকা মুখ নিয়ে রানার সামনে দাঁড়িয়ে আছে জাহাজের প্রৌঢ় ডাক্তার। দ্রুত হাতে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে ওর বুকে। শান্ত সৌম্য চেহারা ডাক্তারের, কিন্তু চোখ দুটো কঠিন। ব্রিজে কেন রয়েছে রানা, কমান্ডারের সাথে ওর কি সম্পর্ক, সবই তার জানা হয়ে গেছে। ওদের কথাবার্তা শুনে বুঝতেও পারছে হামলা করার জন্য দ্রুত ছুটে আসছে একটা প্লেন, কিন্তু কোনো কিছু টলাতে পারছে না তাকে। জানে রানাকে বসানো বা শোয়ানো যাবে না, তাই সে চেষ্টাও করেনি সে। রানা ব্যথা পেয়ে কুকিয়ে উঠতেও তার চেহারায় কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। এমনকি প্লেনটা এসে পড়েছে বুঝতে পেরেও হাতের কাজ থামিয়ে একবার পেছন ফিরে তাকালো না সে। ডাক্তারের হাবভাব লক্ষ্য করে তার উপর শ্রদ্ধা জন্মে গেল রানার। শেষ নটটা বেঁধে দিয়ে গম্ভীর মুখে রানার চোখে তাকালো ডাক্তার। এর বেশি এখন আর কিছু করা সম্ভব হলো না মেজর। দুঃখিত ডাক্তার। আকাশ থেকে চোখ নামালো না রানা। ঝামেলাটা চুকে গেলে আবার আপনার হাতে ধরা দেব আমি। এখন আপনি নিচে পালান, আর হ্যাঁ, তৈরি থাকবেন। যুদ্ধে আমাদের কৌশল যদি না টিকে, রোগীর কোনো অভাব হবে না আপনার। কথা না বলে পুরনো লেদার কেসটা বন্ধ করলো ডাক্তার। তরতর করে মই বেয়ে নেমে গেল ব্রিজ থেকে। রেলিং এর কাছ থেকে পিছিয়ে এলো রানা, দ্রুত তাকালো কমান্ডারের দিকে। তার জোড়া লাগানো হয়েছে? সব রেডি, উত্তেজিত গলায় জানালো হ্যানিবল। হাতে একটা ছোট কালো বাক্স, সেটার সাথে জুড়ে থাকা তার রাডার মাস্ট ধরে উঠে গেছে সেখান থেকে সোজা আকাশে। পাইলট টোপটা গিলবে বলে মনে হয়? হিস্ট্রি নেভার ফেলস টু রিপিট ইটসেলফ। আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠল রানার চেহারায়। তাকিয়ে আছে আকাশে, দ্রুত এগিয়ে আসছে প্লেনটা। এই বিপদ আর উত্তেজনাকর মুহূর্তেও ভিনদেশী এই যুবকের কথা ভেবে বিস্মিত না হয়ে পারল না কমান্ডার হ্যানিবল। আর সব কথা বাদ দিলেও চরম সংকটময় মুহূর্তে মাথা ঠান্ডা রেখে প্ল্যান তৈরি করা, সবার কাছ থেকে কাজ আদায় করে নেয়া এবং মধু মাখানো কথা আর ব্যবহার দিয়ে সবার মন জয় করার যে অসাধারণ গুণের পরিচয় আজও দিয়েছে, ঠিক এইরকমটি আর কারো মধ্যে দেখেনি সে। আহত শরীর, ক্লান্তিতে জ্ঞান হারাবার অবস্থা, অথচ চেহারা দেখে সেটি বোঝার কোনো উপায় নেই। ওদিকে বিনয় প্রকাশে কারো চেয়ে কম যায় না। কোনো এর উপর রানার হাতের খামচি অনুভব করে সংবিত ফিরল কমান্ডারের। শকওয়েভের ধাক্কায় পানিতে পড়বে, চিৎকার করে বলল রানা। শুয়ে পড়ো। নিজেও শুয়ে পড়ল ও। কমান্ডার শুয়ে পড়েছে দেখে আবার বলল, তৈরি থাকো, বললেই তার জোড়া লাগাবে। জাহাজের কাছ থেকে এখনো কিছু দূরে রয়েছে অ্যালবাট্রস। এই সময় হঠাৎ কাত হয়ে গেল সেটা। জাহাজটাকে মাঝখানে রেখে ঘুরছে, দেখে নিতে চাইছে ডিফেন্সের অবস্থা। পানির উপর দিয়ে ভেসে এলো ইঞ্জিনের ভোঁতা আওয়াজ। কানের পর্দার ভাইব্রেশন অনুভব করলো রানা। ধার করা একজোড়া বিনকিউলার দিয়ে প্লেনটাকে দেখছেও। ডানা আর ফিউজিলাজে কালো রঙের ছোট ছোট গোল দাগ দেখে হাসলো। বুঝলো ওগুলোর জন্য বেনের কার্বাইন দায়ী। গ্লাস জোড়া প্রায় খাড়াভাবে নিচ থেকে উপর দিকে তুলল ও। সারাটা পথ অনুসরণ করলো কালো তারটাকে। বেলুনের নিচে একটা প্যাকেট, সেটার ভেতর সেধিয়ে গেছে ওটা। আশাটা দৃঢ় বিশ্বাসে পরিণত হলো, বেলুনটাকে আক্রমণ করার লোভ বা ঝোঁক সামলাতে পারবে না পাইলট। হ্যানিবল, হ্যানিবল! রুদ্ধশ্বাসে বিড়বিড় করে উঠল রানা। বেলুনটার দিকে ক্রমশ এগোলো প্লেন। সাবধান, রেডি থাকো, বোধহয় মৌচাকে ঠোকর দিতেই যাচ্ছে, লক্ষ্য রাখো। আরেকটু হলে হেসেই ফেলছিল কমান্ডার। ১০০ পাউন্ড বিস্ফোরক, তাকে কিনা মৌচাক বলছে রানা। কেউ ভাবতে পারেনি মেটিওরোলজিক্যাল ইকুইপমেন্ট আছে কিনা জানতে চেয়ে রানা আসলে জানতে চেয়েছিল ওয়েদার বেলুন আছে কিনা। সিসমিক ল্যাবে এক্সপ্লোসিভ আছে বা থাকার কথা, সেটা জানা ছিল রানার। ওয়েদার বেলুনও আছে শুনে মহা খুশি হয়ে উঠেছিল ও। ১০০ পাউন্ড বিস্ফোরক নিজের হাতেই বেঁধে দিয়েছে বেলুনের সাথে। তারপর সবাই মিলে তোলা হয়েছে বেলুনটাকে আকাশে। প্রকাণ্ড রূপালী চাঁদের মতো সাগরের মাথার উপর আকাশে ভাসছে সেটা। বিস্ফোরকের প্যাকেজটা বেলুনের সাথে,
ওটার ঠিক নিচেই ঝুলছে। জাহাজ থেকে 800 ফুট ওপরে এবং 400 ফুট পেছনে রয়েছে বেলুন। সব মিলিয়ে 4টে ফুটবল মাঠের দূরত্ব। আপন মনে মাথা নাড়ল কমান্ডার। সাধারণত আন্ডার ওয়াটার শক ওয়েভ তৈরি করে সাগরতল স্টাডি করার জন্য ব্যবহার করা হয় এই এক্সপ্লোসিভ চার্জ, অথচ এখন সেটা আকাশের একটা প্লেন উড়িয়ে দেবার কাজে ব্যবহার করতে হচ্ছে। আবার কাত হয়ে পড়ল আলবাট্রস। বৃত্ত থেকে বেরিয়ে এগিয়ে আসতে শুরু করলো ব্লু লিডারের দিকে। প্রতি মুহূর্তে বাড়ছে ইঞ্জিনের গর্জন। মুহূর্তের জন্য মনে হলো রানার গোত্তা দিয়ে সোজা জাহাজের দিকেই নেমে আসবে ওটা। ডাইভ শুরু করে নামতেও শুরু করলো, কিন্তু রানা লক্ষ্য করলো নেমে আসার অ্যাঙ্গেলটা অনেক বেশি নিচু। বেলুনের পাশ ঘেঁষে যাবার জন্য একটা কাল্পনিক রেখার উপর আসতে চাইছে পাইলট। জানে ওকে দেখা মাত্র গুলি করার ঝোঁক চেপে বসবে পাইলটের মাথায়, তবু ভালো করে দেখার জন্য উঠে দাঁড়ালো রানা। তীক্ষ্ণ ধারালো হয়ে উঠল ইঞ্জিনের আওয়াজ। গান সাইটগুলো তাক করা রয়েছে অলস বেলুনটার দিকে। দেরি করলো না পাইলট, রেঞ্জ অ্যাডজাস্ট করার সময়টুকু পর্যন্ত নিল না সে। কাত হয়ে গেল প্লেন। গোলাপি ডানা দুটো রোদ লেগে ঝিক করে উঠল। ডানার আড়ালে পড়ে যাওয়ায় কাউলিংয়ে বসানো গান দুটো থেকে বেরিয়ে আসা আগুনের ঝলক দেখতে পাওয়া গেল না। দু ধরনের আওয়াজ পেল ওরা। ফরফর করে সুতি কাপড় টেনেছিলে যে আওয়াজ হয়, একটা সেই রকম। প্রায় একই সাথে শোনা গেল বাতাস কেটে বুলেট ছোটার আরেকটা শব্দ। হামলা শুরু হলো। ব্যাগটা নাইলনের তৈরি, রাবারের আচ্ছাদন আছে গায়ে, ভেতরে হিলিয়াম। এক নাগারে গুলিবর্ষণে কাঁপতে শুরু করলো সেটা। তারপর চুপসে গেল। বেঢপ হয়ে উঠল আকৃতি। সেই সাথে শুরু হলো পতন। সাগরের দিকে দ্রুত নামার সময় ভাঁজ খেয়ে চাপটা হয়ে গেল বেলুনটা। সেটার উপর দিয়ে দ্রুত উড়ে এলো অ্যালবাট্রস সোজা ব্লু লিডারের দিকে। এখনই সময় বলেই ডাইভ দিয়ে ব্রিজের ডেকে পড়ল রানা। সুইচটা নিচে ঠেলে দিল কমান্ডার। প্রায় সাথে সাথেই বিস্ফোরণ। খোল থেকে মাস্তুল পর্যন্ত প্রকাণ্ড এক ঝাঁকি খেল। ভোরের নিস্তব্ধতা চুরমার করে দিয়ে আওয়াজটা হলো যেন টর্নেডোর ধাক্কায় 1000 কাচের জানালা ভেঙে গুড়িয়ে গেল। ঘন কালো আর কমলা রঙের বিশাল একটা মেঘ দেখা গেল আকাশে। ধোঁয়া। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো আরো উজ্জ্বল কমলা রঙের আগুন। শক ওয়েভের ধাক্কায় সমস্ত বাতাস বেরিয়ে রানা আর হ্যানিবলের ফুসফুস খালি হয়ে গেল। মনে হলো দম ফুরিয়ে যাওয়ায় মারা যেতে বসেছে ওরা। ধীরে ধীরে 8 ব্যান্ডেজের ভেতর আড়ষ্ট ভঙ্গিতে বাতাসের জন্য হাঁসফাঁস করতে করতে উঠে দাঁড়িয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ধোঁয়ার মধ্যে আলবাট্রসটাকে খুঁজল রানা। শক ওয়েভের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি শরীর। ওর চোখের দৃষ্টি অনেক বেশি ওপরে গিয়ে পৌঁছল। মুহূর্তের জন্য নিরাশায় ছেয়ে গেল মন। নেই আলবাট্রস। ধোঁয়ার বিশাল স্তম্ভগুলো শুধু পাক খাচ্ছে আকাশের গায়ে। কি ঘটেছে 1 সেকেন্ড পরে বুঝতে পারল রানা। ওর দেয়া সিগন্যাল আর বিস্ফোরণের মাঝখানে সময়ের একটা ব্যবধান ছিল। সেই সামান্য সময়ের ভেতরে বিস্ফোরণের কেন্দ্রবিন্দু থেকে বেশ একটু দূরে সরে গিয়েছিল আলবাট্রস। সেই জন্যই সাথে সাথে সহস্র টুকরো হয়ে যাওয়া থেকে বেঁচে গেছে ওটা। দৃষ্টি দিগন্ত রেখার কাছে নামিয়ে আনতেই দেখতে পেল ওটাকে। গ্লাইড করার ছন্দহীন ভঙ্গি দেখে বোঝা গেল ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ছো দিয়ে পাশ থেকে বেঙ্কিউলার তুলে নিল রানা। চোখ তুলে তাকাতেই দেখলো আগুনের ফুলকি আর ধোঁয়া ছেড়ে এগোচ্ছে আলবাট্রস। তারপর ধীরে ধীরে ডিগবাজি খেতে শুরু করলো ওটা। হঠাৎ পেছন দিকে ভাঁজ হয়ে গেল একটা ডানা। ফিউজিলেজ থেকে বিচ্ছিন্ন হয়ে সোজা পড়তে শুরু করলো সাগরে। এরপর দ্রুত হলো ডিগবাজিগুলো। উঁচু অফিস বিল্ডিং থেকে এক টুকরো কাগজ যেভাবে পড়ে সেভাবে পড়তে শুরু করলো। তারপর মনে হলো দিগন্ত রেখার উপর স্থির হয়ে ঝুলে আছে। 1 সেকেন্ড পর সাগরে পড়লো আলবাট্রস। ধোয়ার রেখা ছাড়া থাকলো না কিছু আর। বাজি মার দিয়া, চিৎকার করে বলল কমান্ডার। সাবাস ওয়েদার বেলুন, সাবাস মাসুদ রানা। ঝট করে হ্যানিবলের দিকে ফিরল রানা। কখন যে সে ওর পাশে উঠে দাঁড়িয়েছে টেরও পায়নি। কোথাও ব্যথা পাওনি তো? বুকে বাতাস একটু কমে গেছে, তাছাড়া। নিজের শরীরের উপর চোখ বুলালো কমান্ডার। সব ঠিক আছে। কাজের কথা পারল রানা। কিছু লোককে ডাবল এন্ডারে করে পাঠিয়ে দাও এখনই। ডাইভ দিয়ে দেখো কি পাওয়া যায়। ভূতটার চেহারা কেমন দেখতে চাই আমি। অবশ্যই, ব্যস্তভাবে বলল কমান্ডার। আমি নিজেই ডাইভিং পার্টির নেতৃত্ব দেব, কিন্তু এক শর্তে। চোখে প্রশ্ন নিয়ে তাকালো রানা। এখনই তোমাকে আমার কেবিনে গিয়ে শুয়ে পড়তে হবে।
তুমিই ক্যাপ্টেন, কাঁধ ঝাঁকিয়ে বলল রানা। রেলিং এর দিকে ঘুরল ও। অ্যালবার্টাস যেদিকে সলিল সমাধি লাভ করেছে সেদিকে তাকালো। ব্রিজ থেকে ছুটে বেরিয়ে গেল হ্যানিবল। 20 মিনিট পর ডাবল এন্ডারে ডাইভিং গিয়ার তোলা শেষ হলো। তখনও রানা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। ডাবল এন্ডারে আর সবাই আগেই চড়েছে, এবার তাতে কমান্ডারও উঠল। বৃত্ত রচনা না করে বা সাগরের সারফেস সার্চ করার কোনো চেষ্টা না করে সোজা অ্যালবার্টাস যেখানে ডুবে গেছে সেই স্পটের দিকে এগুলো বোট। জায়গা মতো পৌঁছে থামলো সেটা। ডুবুরিরা নেমে গেল পানির নিচে। এবার আমার হাতে ছেড়ে দিন নিজেকে, রানার পেছন থেকে মৃদু গলায় বলল ডাক্তার। ঘুরে দাঁড়ালো রানা। কখন এলেন? এই তো, বলে ঘুরে দাঁড়ালো ডাক্তার, এগুলো মইয়ের দিকে। কাজ ঝেঁকিয়ে তাকে অনুসরণ করলো রানা। হঠাৎ দুর্বল, নিঃশেষিত, ক্লান্ত লাগলো নিজেকে। মনে হলো মাথা ঘুরে পড়ে যাবে। কিন্তু মই বেয়ে নিরাপদেই নেমে এলো ব্রিজ থেকে। কমান্ডারের কেবিন পর্যন্ত কিছুই ঘটল না, কিন্তু বাঙ্কে উঠে শোবার পর আর কিছু মনে থাকলো না রানার। ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল 4 ঘন্টা পর। সারা শরীর ভিজে গেছে ঘামে, মনে হলো গরম তন্দুরের ভেতর রয়েছে। ভেন্টিলেটরটা বন্ধ দেখে খুলল সেটা, কিন্তু ক্ষতি যা হবার আগেই হয়ে গেছে। কেবিনের গরম বাতাসকে কাবু করতে ঘন্টা কয়েক সময় লাগবে এয়ার কন্ডিশনারের। ট্যাপ খুলে চোখে মুখে পানি ছিটালো ও। একটা চেয়ারে বসে এক এক করে স্মরণ করলো সবগুলো ঘটনা। কার্ল আর তার মেবাক ভোপলিন, ফন হামেলের সাথে ডিনার, মোনার চোখে পানি, তারপর টানেল, কুকুর, প্রাণ নিয়ে পালিয়ে আসা, বিদ্যুৎ। তাকে কি খুঁজে পেয়েছে মালিক? ফিশিং বোট, গোলাপি অ্যালবাট্রাস, বিস্ফোরণ। কমান্ডার হ্যানিবল আর তার ক্রুরা এখন সাগর থেকে উদ্ধার করবে প্লেনটাকে, তারই অপেক্ষায় রয়েছে। পাইলটের লাশ কি পাবে ওরা? এসবের সাথে কিভাবে, কতটুকু জড়িত ফন হামেল? তার মতলবটা কি? আর মোনা? ফন হামেল ওকে টানেলে ঢুকিয়ে দিয়ে কুকুর লেলিয়ে দিতে যাচ্ছে, সে কি জানতো? সে কি ওকে সাবধান করে দিতে চেষ্টা করেছিল? নাকি ফন হামেল তাকে টোপ হিসেবে ব্যবহার করেছে ওর কাছ থেকে তথ্য আদায় করার জন্য? সমস্ত চিন্তা আর প্রশ্ন মাথা থেকে বের করে দিল রানা। ব্যান্ডেজের ভেতর সরসর করছে, ইচ্ছে হচ্ছে চুলকায়। উফ, এই গরমে মানুষ বাঁচে। চেয়ার ছেড়ে ভেন্টিলেটরের সামনে দাঁড়ালো রানা। শর্টস ছাড়া আর সব কাপড় চোপড় ওর শরীর থেকে খুলে নিয়েছে ডাক্তার। বেসিনের কাছে পাওয়া গেল সেগুলো, সাবান দিয়ে ধুলো সব। পানি নিংড়ে পড়েও ফেললো। কয়েক মিনিট যেতে না যেতেই শুকিয়ে গেল সব। মৃদু টোকা পড়লো দরজায়, ধীরে ধীরে খুলে যেতে শুরু করলো কবাট। উকি দিয়ে ভেতরে তাকালো লাল চুলো একটা কেবিন বয়। মেজর রানা, আপনার ঘুম ভেঙেছে? ভেঙেছে কিনা জানতে হলে 1 বোতল ঠান্ডা গ্রিক বিয়ার নিয়ে আসতে হবে, বলল রানা। 32 পাটি দাঁত বের করে হাসলো ছেলেটা। ইয়েস স্যার, বলে অদৃশ্য হয়ে গেল সে। কিন্তু 1 সেকেন্ড পর আবার তাকে উকি দিতে দেখা গেল। স্যার, কর্নেল লি কোস্কি আর ক্যাপ্টেন বেন নেলসন আপনার জন্য অপেক্ষা করছেন। কর্নেল সরাসরি এখানে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু আমাদের জাহাজের ডাক্তার বাধা দিয়ে ঠেকিয়ে রেখেছেন ওদেরকে। কর্নেল জোরজার করলে তাকে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেবার হুমকিও দিয়েছেন তিনি। হাসি চেপে বলল রানা, ঠিক আছে, ওদেরকে আসতে বলো। আর মনে রেখো, বিয়ার নিয়ে আসতে দেরি করলে কেউ এসে কিচ্ছু পাবে না, স্রেফ বাষ্প হয়ে উড়ে যাব। ইয়েস স্যার। চলে গেল কেবিন বয়। বাঙ্কে শুয়ে মাথার পেছনে হাত রাখলো রানা। কর্নেল আর বেন আসছে। নুমা হেডকোয়ার্টার থেকে উত্তরটা কি পেয়ে গেছে বেন? উত্তরটা পেলে জানা যাবে ফন হামেল গুপ্তধন উদ্ধারের আশায় আছে কিনা। হঠাৎ প্রকাণ্ড সাদা কুকুরটার কথা মনে পড়ল আবার। গোটা ধাঁধার মধ্যে এই কুকুরটারও একটা ভূমিকা আছে বলে মনে হলো ওর। কিন্তু ফন হামেল আর আলবার্ট ক্যাসারলিং এর মাঝখানে কোনোভাবেই কুকুরটাকে খাপ খাওয়াতে পারল না ও। আচমকা দমকা বাতাসের মতো কেবিনে ঢুকলো কর্নেল কোস্কি। মুখটা লাল হয়ে আছে, ঘামছেও দরদর করে। রানাকে দেখে বিদ্রুপের হাসি দেখা গেল ঠোঁটে। আমার দাওয়াতটা পায়ে ঠেললেন, সেজন্য নিশ্চয়ই পস্তাচ্ছেন এখন মেজর রানা। মুচকি হেসে বাঙ্কের ওপর উঠে বসলো রানা। কিছু অভিজ্ঞতা হয়েছে, আপনার দাওয়াতে গেলে যা হতো না। চেহারাটা গম্ভীর করে তুলে কর্নেল জানতে চাইল, শরীরটা এখন কেমন, ভালো তো? ভালো, বলল রানা। তাকালো বেনের দিকে। খবর কি? তার আগে বলো, কাল রাতে আসলে ঘটেছিলটা কি? রেডিও মেসেজে একটা কুকুরের কথা বললেন কমান্ডার হ্যানিবল।
ব্যাপারটা কি বলতো? বলবো, জানালো রানা। কিন্তু তার আগে আমার দুটো প্রশ্ন। কর্নেলের দিকে তাকালো ও। ফন হামেলকে চেনেন আপনি কর্নেল? সামান্য। স্থানীয় গণ্যমান্যদের পার্টিতে কেউ একজন তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। এরকম 2-4টে পার্টিতে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে, এই পর্যন্তই। তবে লোকমুখে শুনেছি আজব একটা চরিত্র বটে। হঠাৎ ফন হামেলের কথা জিজ্ঞেস করছেন কেন? কিসের ব্যবসা তার জানেন? জাহাজের ছোট একটা ফ্লিট আছে তার। মুহূর্তের জন্য থেমে চোখ বুঝলো কর্নেল, চিন্তা করলো খানিক, তারপর চোখ মেলে হাসলো। মনে পড়েছে ফ্লিটের নাম, মুনমুন লাইন্স। আগে কখনো নামটা শুনিনি তো। সেটাই স্বাভাবিক। কর্নেলের চেহারায় তাচ্ছিলের ভাব ফুটে উঠল। থাসোসের পাশ দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে মাঝে মধ্যে যেতে দেখি মুনমুন লাইন্সের 2-1টা জাহাজ। তোবড়ানো বালতি বললেই হয়। ওরা নিজেরা ছাড়া আর কেউ বোধহয় ওটার অস্তিত্বের কথা জানেও না। ভুরু কুচকে উঠল রানার। ফন হামেলের জাহাজ থাসোস কোস্টলাইন ধরে যাওয়া আসা করে? হ্যাঁ, সপ্তাহে বোধহয় একটা করে। দেখলেই চেনা যায় ওগুলোকে। প্রকাণ্ড আকারের জোড়া এম আঁকা আছে স্মোক ফানেলে। সাগরের উঙর ফেলে নাকি লিমিনাস ডকইয়ার্ডে ভেড়ে? মাথা নাড়ল কর্নেল। কোনোটাই না। দক্ষিণ দিক থেকে আসে, দ্বীপটাকে মাঝখানে রেখে চক্কর দেয়, তারপর ফিরে যায় আবার দক্ষিণ দিকেই। একবারও না থেমে? খুব জোর আধা ঘন্টার জন্য থামে বটে, প্রাচীন ধ্বংসাবশেষের কাছে। বাং থেকে নেমে পড়ল রানা, চোখে প্রশ্ন নিয়ে তাকালো বেনের দিকে, তারপর আবার ফিরল কর্নেলের দিকে। আশ্চর্য ব্যাপার, তাই না? সিগার ধরালো কর্নেল, জানতে চাইল কেন? মেইন সুয়েজ ক্যানেল শিপিং লেন থেকে থাসোস কম করেও 500 মাইল দূরে। ধীরে ধীরে বলল রানা। নিজের জাহাজকে শুধু শুধু 1000 মাইল বেগার খাটাবে কেন ফন হামেল? জানি না, ত্যক্ত স্বরে বলল বেন। জানতে চাইও না। এসব ফালতু কথা বাদ দিয়ে কাল রাতে কি ঘটেছিল তাই বলো। তার সাথে কি ফন হামেলের কোনো সম্পর্ক আছে? পায়চারি শুরু করলো রানা। তারপর বলতে শুরু করে কিছুই বাদ দিল না ও, সংক্ষেপে সবই জানালো। বলা শেষ হতে তখনই কেউ কোনো মন্তব্য করলো না। অবশেষে নিস্তব্ধতা ভাঙল কর্নেল। উদ্ভট, অবিশ্বাস্য লাগছে আমার। আবার এ কথাও সত্যি, কোনো কোনো ঘটনা মানুষের কল্পনাকেও হার মানায়। কিন্তু ফন হামেল এত সব ঝামেলা করতে গেল কেন, সেটাই আমার মাথায় ঢুকছে না। কর্নেলকে থামিয়ে দিয়ে বলল বেন। একটা এয়ারবেস, একটা রিসার্চ শিপে হামলা চালালো সে। কি দিয়ে? না, মাদাদা আমলের একটা বাইপ্লেন দিয়ে। কেন? না, শুধুমাত্র ব্লু লিডারকে ভাগাবার জন্য। তারপর এদিক ওদিক মাথা নাড়ল সে। শুধু উদ্ভট নয়, সাংঘাতিক জটিল লাগছে আমার। ব্লু লিডারকে ভাগাবার জন্য প্রথমে ছোটখাটো স্যাবোটেজ করেছে ফন হামেল, বলল রানা। কিন্তু তাতে যখন কোনো কাজ হলো না, তখনই সে বাধ্য হয়ে বাইপ্লেন পাঠিয়ে হামলা চালাবার প্ল্যান করে। মাদাদা আমলের ওই প্লেনটা ব্যবহার করে বুদ্ধি এবং প্রতিভার পরিচয় দিয়েছে লোকটা। তার মানে কি বলতে চাও তুমি? চ্যালেঞ্জের সুরে জানতে চাইল বেন। ব্র্যাডিফিল্ডে হামলা চালাবার জন্য সে যদি একটা আধুনিক জেট পাঠাতো, দুনিয়াময় হইচই পড়ে যেত না? গ্রিক সরকার, রাশিয়া, আরব সবাই জড়িয়ে পড়তো না? সামরিক বাহিনীর লোক গিজগিজ করতো দ্বীপে। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপারটাকে হালকাভাবে নিতে পারত না, এখন যেমন নিয়েছে। মার্কিন সরকারকে কিছুটা অস্বস্তির মধ্যে ফেলেছে বটে অ্যালবাট্রস, কয়েক মিলিয়ন ডলার ক্ষতিও করেছে, কিন্তু একটা সশস্ত্র সংঘর্ষ এবং কূটনৈতিক হাঙ্গামায় জড়িয়ে পড়া থেকে বাঁচিয়েও দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং মেজর রানা, ঠান্ডা সুরে বলল কর্নেল। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেবেন কি? বলুন। থাসোসে ব্লু লিডারের কাজটা কি? একটা মাছ ধরতে চায় ওরা। প্রায় আটকে উঠল কর্নেল। হোয়াট? মাছ? আমি কি ভুল শুনলাম? মৃদু হাসল রানা। ঠিকই শুনেছেন, মাছটার নাম টিজার। দুর্লভ একটা নমুনা। কমান্ডার হ্যানিবল আমাকে জানিয়েছেন, ওটা পাওয়া গেলে বিজ্ঞান নাকি এই শতাব্দীর সবচেয়ে বড় সাফল্যের মুখ দেখবে। কাঁপতে কাঁপতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো কর্নেল কোস্কি। বেসটা আমার পার্সোনাল কমান্ডে রয়েছে মেজর রানা। এই অবস্থায় $15 মিলিয়ন এয়ারক্রাফট ধ্বংস হয়ে গেছে। সেই সাথে ধ্বংস হয়ে গেছে আমার ক্যারিয়ার। আপনি বলতে চাইছেন এ সবই ঘটেছে শুধু একটা মাছের জন্য?
চেহারায় সিরিয়াস ভাব ফোটাবার যথাসাধ্য চেষ্টা করল রানা। হ্যাঁ কর্নেল, তা বলা যেতে পারে, শুধু একটা মাছের জন্য। মাই গড! হাত তুলে কপাল চাপড়ালেন কর্নেল। ইটস নট ফেয়ার, ইটস নট। দরজায় নক হলো। কবাট খুলে ভেতরে ঢুকলেন ক্যাবিন বয়। হাতে ট্রে, তাতে বাদামি রঙের 3টে বোতল। যতক্ষণ মানা না করি আসতে থাকুক, বলল রানা। ঠান্ডা হয় যেন। ইয়েস স্যার। ডেস্কের ওপর ট্রেটা নামিয়ে রেখে বেরিয়ে গেল ক্যাবিন বয়। কর্নেলের হাতে একটা বিয়ার ধরিয়ে দিল বেন। ব্র্যাডিতে কি হয়েছে না হয়েছে ভুলে থাকার চেষ্টা করুন কর্নেল, বলল সে। আরো অনেক ধাক্কার মতো এটাও সামলে নেবে আপনাদের ট্যাক্স দাতারা। কিন্তু গম্ভীর থমথমে মুখে জানতে চাইল কর্নেল, ইতিমধ্যে আমি যে হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে যাচ্ছি তার কি হবে? ঠান্ডায় ঘেমে গেছে বিয়ারের বোতলগুলো। নিজেরটা তুলে নিয়ে কপালে ছোঁয়ালো রানা। দুঢোক বিয়ার গেলার মাঝখানে জানতে চাইল বেন, এখান থেকে কোথায় যাব আমরা? এখনো জানি না, বলল রানা। সাগরের নিচে আলবাট্রস থেকে কি পাওয়া যায় না যায় তার উপর অনেক কিছু নির্ভর করবে। কি পাওয়া যেতে পারে বলে আশা করছো? কোনো ধারণাই নেই, বলল রানা। ফস করে দিয়েশলাই জেলে সিগারেট ধরালো বেন। কাল এই সময়ের তুলনায় আজ অনেক এগিয়ে আছি আমরা। হামলার পেছনে লোকটা কে তা এখন জানি। আমাদের শুধু গ্রিক অথরিটিকে সব কথা জানাতে হবে, তাহলেই ফন হামেলকে গ্রেফতার করতে পারে তারা। এতই যদি সহজ হতো ব্যাপারটা, তাহলে তো কথাই ছিল না, চিন্তিতভাবে বলল রানা। সেটা অনেকটা এরকম হবে, মোটিভ নেই অথচ খুনের সন্দেহে একজন লোককে গ্রেফতার করতে বলা, কিন্তু একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তা পারে না। এদিক ওদিক মাথা নাড়ল রানা। বেন, এখন যদি গ্রেফতার করতে চাওয়া হয় পিছলে বেরিয়ে যাবে ফন হামেল। আগে তার মোটিভ জানতে হবে আমাদের। জানতে হবে কেন সে এই ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। মোটিভ যাই হোক, গুপ্তধন অন্তত নয়, বলল বেন। জিজ্ঞেস করতে ভুলে গেছি, অ্যাডমিরাল তোমার মেসেজের উত্তর পাঠিয়েছেন? খালি বোতলটা ওয়েস্ট বাস্কেটে ফেলে দিল বেন। আজ সকালে আমি আর কর্নেল ব্র্যাডি ফিল্ড থেকে রওনা হবার ঠিক আগের মুহূর্তে পেয়েছি উত্তরটা। 10 জন লোককে ন্যাশনাল আর্কাইভে পাঠিয়েছিলেন অ্যাডমিরাল। সার্চ শেষ করে তারা সবাই একমত হয়ে জানিয়েছে থাসোস এলাকার কোস্টলাইন বরাবর ধন সম্পদ নিয়ে কোনো জাহাজডুবি ঘটেনি। দামি কোনো কার্গো নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো তেমন কোনো মূল্যবান কিছু নয়। অ্যাডমিরালের সেক্রেটারি রিটা অ্যালেন রেডিও মেসেজের সাথে জাহাজের একটা তালিকাও আওড়েছে। গত 200 বছরে এই কটাই ডুবেছে থাসোসে। দু একটার কথা শোনাও দেখি। বুক পকেট থেকে এক টুকরো কাগজ বের করলো বেন। ভাঁজ খুলে হাঁটুর উপর রাখলো, পড়তে শুরু করলো গলা চড়িয়ে। মিস্ট্রাল, ফ্রেঞ্চ ফ্রেগেট, 1753 সালে ডুবেছে। ক্লারাজি, ব্রিটিশ কোল কলিয়ার, 1856 সাল। অ্যাডমিরাল ডি ফসি, ফ্রেঞ্চ আয়রনক্ল্যাড, 1872। স্কাইলা, ইটালিয়ান ব্রিগ, 1876। ব্রিটিশ গানবোট। লাভ দিয়ে 1915 সালে চলে এসো, বাধা দিয়ে বলল রানা। HMS ফরশায়ার, ব্রিটিশ ক্রুজার, মেইনল্যান্ড থেকে জার্মান শোর ব্যাটারি ডুবিয়ে দেয় 1915 সাল। ফন স্ক্রোডার, জার্মান ডেস্ট্রয়ার, 1916 সালে ব্রিটিশ ওয়ারশিপ ডুবিয়ে দেয়। U-19, জার্মান সাবমেরিন, 1918 সালে ব্রিটিশ এয়ারক্রাফট ডুবিয়ে দেয়। থাক, আর দরকার নেই। মুখের সামনে হাত তুলে একটা হাই ঠেকালো রানা। তালিকায় বেশিরভাগই যুদ্ধ জাহাজ, ওগুলো রাজা বাদশাদের সোনার পাহাড় থাকার আশা কম। কিন্তু প্রাচীন গ্রিক বা রোমান ভেসেল সম্পর্কে খোঁজ নেওয়ার উপায় কি? গুপ্তধনের কথা শুনে কর্নেলের চেহারায় আগ্রহ আর উত্তেজনার ছাপ ফুটে উঠেছে। সে সময় কোনো জাহাজ যদি এদিকে ডুবে গিয়ে থাকে, তাতে গুপ্তধন পাবার প্রচুর সম্ভাবনা। এর উত্তর আগেই দিয়ে রেখেছে রানা, বলল বেন। শিপিং লাইন্সের যাতায়াতের পথে পড়ে না থাসোস। যুদ্ধ জাহাজ ছাড়া এদিকের পানিতে আর কিছু বড় একটা আসেনি। কিন্তু বলা তো যায় না, আমাদের পায়ের নিচে বিরাট কোনো গুপ্তধন থাকতেও পারে, বলল কর্নেল। আর ফন হামেল যদি কোনোভাবে সেটার কথা জেনে থাকে, তাহলে তো সে চেষ্টা করবেই কেউ যাতে জানতে না পারে। সাগরে ডুবে থাকা গুপ্তধন খুঁজে বের করার বিরুদ্ধে কোনো আইন নেই, বলল বেন। গোপন করার চেষ্টা কেন করবে? লোভ, বলল রানা। সবটুকু হাতাবার লোভ।
হয়তো সরকার বা কাউকে ভাগ বসাতে দিতে চায় না। গুপ্তধন পেলে বেশ মোটা একটা অংশ সরকারকে দিয়ে দিতে হয়, বলল কর্নেল। কাজেই ফন হ্যামেল যদি ব্যাপারটাকে গোপন রাখতে চায় তাতে আশ্চর্য হবার কিছু নেই। আরো 3টে বিয়ারের বোতল দিয়ে গেল কেবিন বয়। সবার আগে নিজের বোতলটা শেষ করলো বেন। ব্যাপারটা তবু কেমন যেন ঘোলাটেই থেকে গেল। হ্যাঁ, যুক্তি দিয়ে যেদিকেই এগোতে চেষ্টা করি খানিক দূর গিয়ে দেখি পথ বন্ধ। গুপ্তধনের সম্ভাবনা আসলে তেমন জোরালো না। ফন হ্যামেলকে কথাটা আমি বলেছিলাম, কিন্তু সেটা সে হেসেই উড়িয়ে দিল। হাবভাব দেখে মনে হলো তার মোটিভ গুপ্তধন উদ্ধার করা নয়। এদিক ওদিক মাথা নাড়ল রানা। সমাধানটা অন্যখানে, হয় দ্বীপে, না হয় দ্বীপের কাছাকাছি, অথবা হয়তো 2 জায়গাতে। আলবাট্রাস আর তার পাইলটকে পাওয়া গেলে আমরা হয়তো কিছুটা আলো দেখতে পাবো। উঠে দাঁড়িয়ে হাই তুলল বেন, আড়মোড়া ভাঙলো, তারপর অলস ভঙ্গিতে পায়চারি শুরু করলে বলল, যাই হোক না কেন আগামীকাল এই সময়ের মধ্যে ওয়াশিংটনে ফিরে যেতে কোনো বাধা নেই আমাদের। হামলার জন্য দায়ী প্লেনটা ধ্বংস করা গেছে, এসবের পেছনে কে আছে তাও জানা গেছে। কাজেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আমাদের ফিরে না যাবার পেছনে আমি তো কোনো কারণ দেখি না। অসম্ভব, চটে উঠে বলল কর্নেল। আমাদেরকে এরকম একটা অনিশ্চিত অবস্থায় ফেলে কোনো মতেই ফিরে যেতে পারেন না আপনারা। যা কিছু ঘটেছে এখানে নুমার উপস্থিতিই সেজন্য দায়ী। কাজেই দরকার হলে অ্যাডমিরালের সাথে যোগাযোগ করব আমি। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই কর্নেল, দোরগোড়া থেকে বলল কমান্ডার হ্যানিবল। মেজর রানো এবং ক্যাপ্টেন বেন থাসোস ছেড়ে এখনই কোথাও যাচ্ছেন না। দ্রুত ঘাড় ফিরিয়ে তাকালো রানা, কিন্তু কমান্ডারের ভাবলেশহীন চেহারা দেখে বোঝা গেল না কিছুই। ক্লান্ত বিধ্বস্ত দেখালো তাকে। 4 ঘন্টা ডাইভিং এর মধ্যে কাটিয়েছে, ভাবল রানা। শরীরের উপর দিয়ে ধকল তো যাবেই। কোনো মেসেজ আছে কমান্ডার? জানতে চাইল রানা। দুঃসংবাদ রানা। এগিয়ে এসে একটা চেয়ারে ধীরে ধীরে বসলো কমান্ডার। কি? এগিয়ে এলো রানা, দাঁড়ালো হ্যানিবলের সামনে। প্লেনটা তুলতে পারোনি? লাশটা? কাজ ঝাঁকালো হ্যানিবল। ঠিক ধরেছ, কিন্তু কমান্ডার অসহায় ভঙ্গিতে মাথা নাড়তে শুরু করায় মাঝপথে থেমে গেল রানা। ঝাড়া 30 সেকেন্ড চোখ বুজে বসে থাকলো কমান্ডার, তারপর হঠাৎ উত্তেজিতভাবে বলল, বিশ্বাস করো, চেষ্টার কোনো ত্রুটি করিনি আমরা। আন্ডার ওয়াটার সার্চ টিক সবগুলো খাটিয়েছি, কিন্তু 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 কি? বেন আর কর্নেল একযোগে জানতে চাইল। কিন্তু প্লেনটাকে পেলাম না। আবার মাথা নাড়ল কমান্ডার হ্যানিবল। গায়েব হয়ে গেছে সেটা। কোথায় তা একমাত্র খোদাই বলতে পারে। হাসিয়ানরা ছিল থিয়েটারের ভারী ভক্ত। নাট্যশিল্পকে শিক্ষার একটা অঙ্গ বলে বিবেচনা করত তারা। সবাইকে, এমনকি শহরের দিনহীন ভিখারিটিকেও থিয়েটারে আসার জন্য উৎসাহিত করা হতো। মেইনল্যান্ড থেকে নতুন ড্রামা নিয়ে নাট্যশিল্পীরা প্রাচীন নগরী থাসোসে পা রাখার সাথে সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেত। জেলখানা থেকে ছেড়ে দেওয়া হতো বন্দীদের। এমনকি শহরের পতিতারা, সমস্ত সামাজিক অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখা হতো যাদেরকে, তারাও থিয়েটারের মেইন গেটে দাঁড়িয়ে খদ্দের ধরার অনুমতি পেত। দিন কয়েকের জন্য আইন তাদের জন্য কোন রকম ঝামেলার কারণ হয়ে দাঁড়াতো না। ন্যাশনাল ট্যুরিস্ট অর্গানাইজেশনের গাইড বর্ণনা শেষ করে সকৌতুকে হাসি চাপল। পুরুষ এবং মেয়েদের প্রতিক্রিয়া সবসময় একরকম হলেও প্রতিবারই ব্যাপারটা সে উপভোগ করে। অপ্রতিভ আড়ষ্টতার ভান করে ফিসফাস করছে মেয়েরা। ওদিকে বারমুডার শার্ট পরা, কাঁধে ক্যামেরা ঝোলানো পুরুষের দল পরস্পরের পাজরে কনুই দিয়ে ঠেলা দিচ্ছে, চোখ মটকাচ্ছে। ঘন মোটা গোফের একটা প্রান্ত মুচড়ে নিয়ে গ্রুপ থেকে আরো গভীর দৃষ্টিতে লক্ষ্য করলো গাইড। মোটা সোটা ফোলা ফাঁপা পেট, পুরুষগুলোকে দেখলেই বোঝা যায় ব্যবসা থেকে পালিয়ে এসেছে। স্ত্রীরাও এক একটা হস্তিনী, করার আর কোনো কাজ নেই, প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে চলে এসেছে। যতটা না ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি আগ্রহ, তার চেয়ে বেশি লোক প্রতিবেশীদের কাছে বড় হবার বাসনা। ফিরে গিয়ে কি দেখেছে না দেখেছে তার সত্য মিথ্যে এমন ফিরিস্তে দিতে শুরু করবে, দিন কয়েক অতিষ্ঠ হয়ে উঠবে প্রতিবেশীরা। 4 জন স্কুল টিচারের ওপর চোখ বুলালো সে। এরা আলহামরা ক্যালিফোর্নিয়া থেকে এসেছে। সাধারণ চেহারা এদের, চশমা পরা, কারণে অকারণে সারাক্ষণ হাসছে। কিন্তু মেয়েগুলোর বয়স বেশি, একজন বাদে 3 জনেরই 40-এর কম না। বাকি একজনের শুধু বয়স জমেনি, গঠনটাও দারুণ। তার উপর একটা চান্স নেওয়া যেতে পারে, ভাবলো গাইড। আজ একটু রাত হলে
চাঁদের আলোয় ওকে ধ্বংসাবশেষ দেখাবার প্রস্তাব দেয়া যেতে পারে। হাতের লাল গোলাপটা বাটন হোলে গুজে রাখলো গাইড। গায়ের রং শ্যামলা হলেও নাক নকশা খারাপ তা কেউ বলতে পারবে না। খারাপ হলে কি মেয়েদের ব্যাপারে ভাগ্যটা তার এত ভালো হয়? প্রায়ই তো গেঁথে ফেলে। ধীরে ধীরে স্কুল টিচার মেয়েটার উপর থেকে সবার পেছনে দৃষ্টি দিল সে। দলের সাথে বিচ্ছিন্ন হয়ে একটা থামের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওরা কারা? হঠাৎ সতর্ক সন্দিহান হয়ে উঠল গাইডের চোখ। বয়সে তরুণ, অলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কিন্তু স্বাস্থ্য আর শারীরিক গঠন দেখে মনে হয় এরা সাধারণ কেউ নয়। দুজনের মধ্যে একজনের চেহারায় আশ্চর্য মার্জিত একটা ভাব আছে, অথচ তার ঘাড় ফেরানো, চোখ তুলে তাকানো, দাঁড়াবার ভঙ্গি ইত্যাদি আচরণে যেন পরিষ্কার লেখা আছে সাবধান, বিপজ্জনক চরিত্র। আরেকজন মোটাসোটা, চোখে ভোতা দৃষ্টি এবং বুনো একটা ভাব আছে তার আচরণে। আবার গোফের ডগা মোস্টালো গাইড। মোটা লোকটা জার্মান হতে পারে, ভাবল সে। আর বিপজ্জনক চরিত্রটি দক্ষিণ আমেরিকান অথবা এশিয়ান হতে পারে। জাহাজের নাবিক হতে পারে এরা, হয়তো ভেগেছে। গ্রুপের মাঝখান থেকে প্রশ্ন উঠতে শুরু করলো। আবার শুরু করলো গাইড। মাটি খুঁড়ে এই থিয়েটার আবিষ্কার করা হয়েছে 1952 সালে। একটানা 2 বছর লেগেছিল বের করে আনতে। মানুষের হাতে নয়, প্রকৃতির নিজের হাতে রং করা পাথর দিয়ে তৈরি এর মেঝে, বলে চলল গাইড। পাথরের সিঁড়ির ধাপে ধপ করে বসে পড়ল রানা। ওর দেখা দেখি বেন। পরিশ্রান্ত টুরিস্টের অভিনয় করছে ওরা। আর চোখে লক্ষ্য করলো গ্রানাইট পাথরের ধাপ টপকে সিঁড়ির মাথায় উঠে গেল গ্রুপটা। ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তাদের মাথা। ওমেগায় 4:30 বাজে। ব্লু লিডার থেকে 3 ঘন্টা আগে রওনা হয়েছে ওরা। চুরি করা বোটটা নিয়ে ভিড়েছিল লিমিনাসে। ওটা যে চুরি গেছে বোটের মালিক সেটা জানতে পারেনি, কাজেই জায়গা মতো বোট রেখে দেবার সময় কেউ বাঁধতে আসেনি ওদেরকে। লিমিনাসে টুরিস্টদের গ্রুপটার সাথে ভিড়ে যায় ওরা। আর কিছুক্ষণ অপেক্ষা করবে ওরা। পরিষ্কার বুঝে নেবে ওদেরকে ছাড়াই ট্যুর করছে গ্রুপটা, তারপর নিজেদের পথে এগোবে। গাইড বা আর কেউ যদি ওদেরকে দেখতে না পেয়ে খোঁজ নেয় তাহলেই বিপদ। মিনিট 15 অপেক্ষা করলো ওরা। ওদের খোঁজে ফিরে এলো না কেউ। বেনের দৃষ্টি আকর্ষণ করে অ্যাম্ফি থিয়েটারের স্টেজ ডোরের দিকে তাকালো রানা। এই দিন দুপুরে কাজটা না করলেই কি হতো না রানা? ফিসফিস করে জানতে চাইল বেন। আর সব চোরের মতো রাতের অন্ধকারে ঢুকলে কি ক্ষতি ছিল? সময় দিতে চাই না ফন হামেলকে, বলল রানা। অ্যালবাট্রাস হারিয়ে তাল হারিয়ে ফেলেছে সে। এখনই আর একটা চমক দেবার সময়। দিনের বেলা কাউকে সে আশা করছে না, কাজেই। বুঝেছ? রানার চেহারা আর চোখের ভাষা লক্ষ্য করে একটু অবাকই হলো বেন। প্রতিশোধ নেবার জন্য উৎগ্রীব হয়ে আছে ও। কিন্তু অন্য কোনোভাবে কিছু করা যেত কিনা ভেবে দেখেছ রানা? এর চেয়ে হয়তো সহজ উপায় ছিল। এটাই একমাত্র উপায়, বেনকে থামিয়ে দিয়ে বলল রানা। অ্যালবাট্রাসটাকে তিনি গিলে খায়নি, অথচ একটা নাট বল্টুও না রেখে সাগর থেকে গায়েব হয়ে গেল সেটা। তার কারণ ফন হামেল জানে পাইলটের লাশ পাওয়া গেলে তার পরিচয় আমরা উদ্ধার করে ফেলব। তাই কৌশলে সব সরিয়ে নিয়ে গেছে সে। এ থেকে বোঝা যায় বুদ্ধিমান, শক্তিশালী একটা শত্রুর পিছনে লেগেছি আমরা। আইনের পথ ধরে তাকে কাবু করা যাবে না। আমাদের প্রথম কাজ ভিলাটা সার্চ করা। দেখা যাক কি পাই। কিন্তু এটা তোমার বা আমার দেশ নয় রানা, মৃদু গলায় বলল বেন। এটা গ্রিস। কারো ব্যক্তিগত ব্যবসা বাড়িতে ঢোকার আইনগত অধিকার নেই আমাদের। নেই জানি, উঠে দাঁড়িয়ে বলল রানা। কিন্তু গ্রিক অথরিটির হাতে ধরা পড়লে খুব একটা ভুগতে হবে না আমাদের। অ্যাডমিরালের চাপে পড়ে মার্কিন সরকার অনুরোধ করবে, গ্রিক সরকার আমাদের ছেড়ে দেবে। কাজেই ভয় পাবার কিছু নেই। সেজন্যই কি আমরা কোনো অস্ত্র নিইনি সাথে? সেজন্যই। সিঁড়ি বেয়ে নেমে এলো রানা। এগুলো সরু প্রবেশপথটার দিকে। কিন্তু ফন হামেলের হাতে ধরা পড়লে? তা নিয়ে এখনো কিছু ভাবতে শুরু করিনি আমি। সত্যি কথাই বলল রানা। খিলানের সামনে দাঁড়িয়ে পড়ল ওরা। দিনের আলোয় লোহার গ্রিলটাকে অন্যরকম দেখালো রানার চোখে। আগের মতো মোটা ভারী বলে মনে হলো না। এগিয়ে গিয়ে রডের গায়ে লেগে থাকা শুকনো রক্তের দাগ দেখালো বেনকে। এটাই। চোখ কপালে তুলল বেন। এই এতটুকুন ফাঁক গলে বেরিয়ে এসেছিলে? তাড়াতাড়ি করো, সময় নেই, ব্যস্ত সুরে বলল রানা। এরপর টুরিস্টদের আরেকটা গ্রুপ আসবে 45 মিনিট পর। কাজে লেগে গেল বেন। ব্যাগ থেকে সতর্কতার সাথে বের করলো কয়েকটা জিনিস। গ্রিলের একটা রডে TNT-র 2টো চার্জ ফিট করলো সে। মাঝখানে ব্যবধান রাখলো 20 ইঞ্চি।
চার্জের সাথে তার জুড়লো, তারপর টেপ দিয়ে মুড়ে দিল দুটোই। তারের অপর প্রান্ত ডিটোনেটরের সাথে আগেই জুড়ে দেওয়া হয়েছে। খিলানের বাইরে একটা পাথরের আড়ালে ডিটোনেটরের পাশে চলে এলো ওরা। কিরকম আওয়াজ হবে? চারদিকটা দেখে নিয়ে জানতে চাইল রানা। কোথাও লোকজনের ছায়া দেখলো না ও। সেটিংয়ে যদি কোনো ভুল না করে থাকি, বলল বেন, 100 ফুট দূর থেকে পপগানের মতো আওয়াজ শোনা যাবে। আরো কিছুক্ষণ চারদিকটা দেখালো রানা, তারপর ফিরল বেনের দিকে। হটাও তোমার আণবিক বোমা। ডিটোনেটরের গায়ে ছোট প্লাস্টিকের সুইচটা চাপ দেবার আগে রানার দেখা দেখি মাথা নিচু করে নিল বেন। সুইচ দেবার সাথে সাথে একটা শব্দ হলো, কিন্তু মাত্র 15 ফুট দূর থেকে মৃদু ধূপ ছাড়া আর কিছু শোনা গেল না। পাথরের আড়াল থেকে বেরিয়েই ছুটল ওরা। চার্জে জড়ানো টেপ ফেটে গেছে, হালকা একটু ধোয়া দেখলো ওরা। লোহার রড যেমন ছিল তেমনই আছে, ভাঙেনি। এর মানে? পিছিয়ে এসে লোহার রডে কষে একটা লাথি দিল বেন, সাথে সাথে ভেঙে গেল রডটা। লোহার গেট বেরিয়ে ভেতরে ঢুকলো রানা। ব্যাগটা তুলে নিয়ে ওকে অনুসরণ করলো বেন। দরজায় পৌঁছতে কতক্ষণ লাগবে জানতে চাইল বেন। কাল রাতে বেরিয়ে আসতে 8 ঘন্টা লেগেছিল আমার। মুচকি হাসলো রানা। কিন্তু ঢুকতে পারবো 8 মিনিটেই। কিভাবে? ম্যাপ আছে? তার চেয়েও ভালো কিছু। হঠাৎ গম্ভীর হয়ে উঠে বলল রানা। ফ্লাইং ব্যাগটা দেখালো ইঙ্গিতে। লাইটটা দাও আমাকে। ব্যাগ থেকে হলুদ একটা লাইট বের করলো বেন, ডায়ামিটারে প্রায় 6 ইঞ্চি। অ্যালেন্ডাইভ ব্রাইট বলে এটাকে। এই যে অ্যালুমিনিয়াম কেসিং দেখছো, পানির নিচে 900 ফুট পর্যন্ত ওয়াটারপ্রুফ। আমরা পানিতে নামছি না বটে, কিন্তু ডাঙাতেও এর কেরামতি কম নয়। জেলে দেখো, আলোটা হবে চিকন, 2 ইঞ্চি ডায়া, কিন্তু দৌড় অনেক দূর। আলোর পাওয়ার 8000 মোমবাতির সমান। জাহাজ থেকে ধার করে এনেছি। বোতাম টিপে আলোটা জ্বাললো রানা। এসো। 1 মিনিট, বলল বেন। প্রমাণগুলো মুছে দেই আগে। কাজটা শেষ করে সিধে হয়ে দাঁড়ালো সে। চলো। সামনের দিকটা ইঙ্গিতে দেখালো রানা। কিছু দেখতে পাচ্ছ? রক্ত। ম্যাপের চেয়ে ভালো, বলিনি? সিঁড়ির ধাপ কাটার উপর জমাট বেঁধে শক্ত হয়ে গেছে রক্ত। কোথাও এক ঝাঁক ফোঁটা, কোথাও ছোট্ট একটা পুকুর। হঠাৎ বদলে গেল টেম্পারেচার। বাইরে ছিল ঘাম ঝরানো গরম, গোলকধাতার ভেতর শীতকালের ঠান্ডা। দ্রুত এগোলো ওরা। দুপাশে প্যাসেজ, ছায়ার মধ্যে মুখ হাঁ করে আছে। নিচের দিকে চোখ রেখে রক্তের দাগ অনুসরণ করলো রানা। এক একটা চৌমাথায় এসে থমকে দাঁড়িয়ে পড়ল ও। টানেলের উপশাখায় ঢুকে আবার যদি বেরিয়ে এসে থাকে রক্তের দাগ, তাহলে বুঝতে হবে ওদিকে পথ নেই। যেদিকে একটা মাত্র দাগ আছে সেদিকেই শুধু এগোলো ওরা। আর বেশি দূরে নয়, একসময় নিচু গলায় বলল রানা। আর 2-3টে বাঁকের পর দেখতে পাবো কুকুরটাকে। কিন্তু পাওয়া গেল না। কুকুরটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মেঝেতে দেয়ালে রক্তের মোটা দাগ দেখে বোঝা গেল এখানেই মারা গিয়েছিল জন্তুটা। ভাবসা গন্ধের সাথে রক্তের দুর্গন্ধ অসহ্য লাগলো ওদের। এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, বলে পা বাড়ালো ও। সামনের বাঁকটা ঘুরলেই দরজা। ডাইভ ব্রাইটের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল ভারী দরজা। রানাকে পাশ কাটিয়ে দরজার সামনে থামলো বেন। হাঁটু গেড়ে বসলো মেঝের উপর। এদিকের অর্থাৎ ভেতর দিকের বোল্টটা পরীক্ষা করলো ও। সময় নষ্ট করার ধাত নয়, এরই মধ্যে তার আঙুলগুলো সরু ফাঁকের ভেতর ঢুকে পড়েছে। এই ফাঁকটাই ফ্রেম মোল্ডিং থেকে আলাদা করেছে দরজাটাকে। গড ড্যাম, চটে উঠে বলল সে। কি হলো? ওদিকে বড় স্লাইডিং ল্যাচ, এর থেকে ওটাকে সরাবার মতো যন্ত্রপাতি নেই আমার কাছে। কবজাগুলো খোলা যায় কিনা দেখো, ফিসফিস করে বলল রানা। দরজার উল্টো দিকে আলো ফেললো ও, কিন্তু মুখ খোলার আগে সেদিকে হাত বাড়িয়ে ব্যাগটা টেনে নিয়েছে বেন। ব্যাগ থেকে ছোট একটা ছুচালো বার বের করলো সে। কবজার স্ক্রুগুলো মোর্চে ধরা শ্যাফট থেকে একটা একটা করে দ্রুত খুলে পড়তে লাগলো। সবগুলো স্ক্রু খোলা শেষ হতে ধীরে ধীরে দরজাটা সরালো রানা। প্রথমে 1 ইঞ্চি। সরু ফাঁকে চোখ রেখে তাকালো ওদিকে। কাউকে দেখতে পেল না বারান্দায়। নিজেদের নিঃশ্বাস পতনের শব্দ ছাড়া কোনো আওয়াজও ঢুকলো না কানে। দরজা তুলে দেয়ালের গায়ে ঠেস দিয়ে রাখলো ওরা। ঝুল বারান্দা ধরে এগুলো রানা। হঠাৎ রোদের আলোয় ধাঁধিয়ে গেল চোখ। পেছনেই বেন তরতর করে সিঁড়ি বেয়ে এলো নিচে। স্টাডিতে ঢোকার দরজাটা খোলা দেখলো। বাতাসে দুলছে পর্দাটা। দরজার ওপাশে দেয়ালে কাঁপ ঠেকিয়ে কান পাতল রানা। কোনো আওয়াজ পেল না। তারপর সাবধানে উকি দিল ও। খালি।
স্টাডিতে ঢুকে চারদিকে তাকালো রানা। বইয়ের শেলফ, বার, শোকেস সব যেমন দেখেছিল তেমনই আছে। আগের মতোই বেমানান লাগলো শোকেসের মাথার ওপর মডেল সাবমেরিনটাকে। নিঃশব্দ পায়ে এগিয়ে গিয়ে খুদে ডুবোজাহাজের সামনে দাঁড়ালো ও। কালো মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। খোল আর কনিং টাওয়ার সিল্কের মতো চকচক করছে। প্রতিটি পেরেক থেকে শুরু করে এক চিলতে সুই সুতার কাজ সবই যেন ইম্পেরিয়াল জার্মান ব্যাটল ফ্ল্যাগের হুবহু নকল। কনিং টাওয়ারের পাশে রং করা নম্বর দেখে বোঝা গেল এটা একটা U-19। এই ইউ-বোটের একটা সিস্টার শিপই লাসিতানিয়াকে টর্পেডো মেরেছিল। কোনো এর উপর স্পর্শ পেতেই ঝট করে ফিরল রানা। কিসের যেন আওয়াজ শুনলাম, ফিসফিস করে বলল বেন। কোথায়? বুঝতে পারিনি কোন দিক থেকে এলো। খানিক ইতস্তত করে আবার শোনার চেষ্টা করলো বেন, তারপর কাজ ঝেঁকিয়ে আবার বলল, কানের ভুল হতে পারে। মডেল সাবমেরিনের দিকে ফিরল রানা। মনে আছে প্রথম মহাযুদ্ধের সময় এজিয়ানের দিকে একটা সাবমেরিন ডুবে গিয়েছিল? হ্যাঁ, হঠাৎ এ প্রশ্ন কেন? সেটা নাম্বার মনে আছে? জানতে চাইল রানা। আছে, U-19। কেন? পরে বলবো, এসো কেটে পড়ি। সে কি? আকাশ থেকে পড়ল বেন। এই তো মাত্র এলাম, সার্চ করবে না? মডেলের গায়ে টোকা দিল রানা। যা খুঁজছিলাম পেয়ে গেছি। হঠাৎ প্রায় চমকে উঠল রানা। বেন অনুভব করলো রানার সমস্ত পেশি এবং ইন্দ্রিয় সজাগ, সতর্ক হয়ে উঠল। একটা হাত তুলে বেনকে কোনো শব্দ করতে নিষেধ করলো সে। কেউ আছে এখানে। রানার নিঃশ্বাসের সাথে বেরিয়ে এলো শব্দ কটা। দুজন দুদিক থেকে এগোবো, আমি জানালার দিকে, তুমি পিলার ঘেঁষে। সোফার কাছে এক হবো আমরা। কথা শেষ করে বসে পড়লো রানা। ক্রল করে এগোলো। বেন এগুলো হামাগুড়ি দিয়ে। 1 মিনিট পর সোফার পেছনে থামলো ওরা। একটু একটু করে এগিয়ে সোফার ব্যাক রেস্টের ওপর দিয়ে উকি দিল রানা। কিছু না বলে, কোনো আওয়াজ না করে নিজের পায়ে দাঁড়ালো ও। কয়েক সেকেন্ড কেটে গেল, কিন্তু বেনের মনে হলো রানা যেন বছরখানেক ধরে দাঁড়িয়ে আছে ওখানে। ধৈর্য রাখতে পারল না, রানার পাশে উঠে দাঁড়ালো সেও। দেখলো সোফার উপর হাত পা গুটিয়ে শুয়ে আছে একটা মেয়ে। পরনে বিশেষ কিছু নেই, শুধু লাল একটা নেগলিজি, গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা পড়ে আছে। স্বচ্ছ নাইলন, থাকা না থাকা সমান। মেয়েটার উদ্ভিন্ন যৌবন দেখে চোখ দুটো বড় বড় করে মস্ত একটা ঢোক গিলল বেন। মোনা? ফিসফিস করে বলল রানা। পর মুহূর্তে পকেট থেকে রুমাল বের করে মোনার মুখের ভেতর কয়েকটা আঙুল ভরে দিল। মুখটা খুলে ভেতরে রুমালটা ঢুকিয়ে দিল ও। কি করতে হবে রানা বলে না দিলেও বুঝতে দেরি করল না বেন। ছটফট করতে শুরু করলো মোনা, কিন্তু ঘুমটা এখনো পুরোপুরি ভাঙেনি। নেগলিজের হেম ধরে মোনার মাথার উপর তুলল বেন, তারপর ফিতি দিয়ে বেঁধে দিল মাথার চারধারে। ইতিমধ্যে হাত পা ছুটতে শুরু করেছে মোনা। তাকে কাঁধে তুলে নিয়ে ছুটে স্টাডি থেকে বেরিয়ে এলো রানা। ঠিক পেছনেই রয়েছে বেন। টানেলে বেরিয়ে এসে বেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলো রানা। দরজাটা জায়গা মতো বসিয়ে কবজা এঁটে দিল বেন। ওটা যে খোলা হয়েছিল তার কোনো চিহ্নই থাকলো না আর। পাশাপাশি থাকলো ওরা। আলো জেলে পথ দেখালো বেন। মোনাকে কাঁধে নিয়ে ছুটল রানা। সিঁড়ির নিচে পৌঁছতে মাত্র 5 মিনিট লাগলো ওদের। কিন্তু এরই মধ্যে অসুস্থ শরীর নিয়ে বেদম হাঁপাতে শুরু করেছে রানা। বোঝাটা লোভনীয়, বলল বেন। কিছুক্ষণের জন্য দেবে আমাকে? সিঁড়ির মাথায় রোদ পড়েছে, সেদিকে তাকিয়েছিল রানা। না, বলল ও। তারপর ধাপ দিয়ে উঠতে শুরু করলো। লোহার গ্রিল দেয়া গেট দিয়ে বেরিয়ে এলো রানা। পাশেই রয়েছে বেন। হঠাৎ গলা ফাটানো অট্টহাসি শুনে থমকে দাঁড়ালো দুজনেই। হাসিটা ভেসে এলো খিলানের ওদিক থেকে। টানেল থেকে মাত্র বেরিয়ে এসেছে মাসুদ রানা। পাশেই রয়েছে বেন নেলসন। রানার কাঁধ থেকে বস্তার মতো ঝুলছে অর্ধনগ্ন মোনা। স্বচ্ছ লাল নাইলনের একটা নেগলিজি ছাড়া আর কিছু নেই তার পরনে। হাসির শব্দে চমকে উঠে দাঁড়িয়ে পড়ল দুজনেই। যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ থেমে গেল অট্টহাসি। লোকটাকে দেখা গেল না, কিন্তু তার তীব্র বিদ্রুপাত্মক কণ্ঠস্বর শুনে বোঝা গেল খিলানের ওদিকে ছড়ানো বড় আকারের কোনো একটা পাথরের আড়ালে গা ঢাকা দিয়ে আছে সে। আপনারা তো অদ্ভুত লোক, চুরি করার জন্য ভালো জিনিস বেছে নিয়েছেন, কিন্তু আপনারা বোধহয় জানেন না হিস্টোরিক্যাল সাইট থেকে মূল্যবান কিছু চুরি করা বড় ধরনের অপরাধ। গ্রিক আইন এ ব্যাপারে সাংঘাতিক করা। কাঁধে মোনাকে নিয়ে আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো রানা। এরই মধ্যে বিস্ময়ের ধাক্কাটা সামলে নিয়েছে, কিন্তু বিপদের ধরনটা পরিষ্কার বুঝতে না পারায় অসহায় বোধ করল ও।
লোকটা একা নাকি সঙ্গে কেউ আছে? নিরস্ত্র নাকি সশস্ত্র? পুলিশের নাকি ফন হামেলের লোক? চট করে খানিক পিছিয়ে গেছে বেন। ডাইভ ব্রাইট আর ফ্লাইট ব্যাগটা লোহার গেটের ফাঁকে ঢুকিয়ে হাত থেকে ছেড়ে দিয়েছে। সিঁড়ির ধাপের ওপর পড়লো ওগুলো। এদিকটা অন্ধকার মতো, খিলানের ওদিক থেকে ব্যাপারটা দেখতে বা শুনতে না পাবারই কথা। রানার আন্দাজি ঠিক হলো, খিলানের ওদিকে ছড়িয়ে থাকা একটা বড় পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো লোকটা। দেখেই তাকে চিনতে পারলো ওরা। ঘন পুরু কালো গোফ, কালো প্যান্ট, সাদা পপলিনের শার্ট, একটু বেটে কিন্তু শক্ত সমর্থ। আস্তিন গোটানো হাতের পেশি বলে দেয় নিয়মিত ব্যায়াম করে এই লোক। খিলানের নিচে দিয়ে রানার সামনে চলে এলো সে। হাতে রয়েছে 9mm ক্লিসেন্টি অটোমেটিক পিস্তল। ব্যারেলটা সরাসরি রানার হৃৎপিণ্ড বরাবর তাক করে ধরা। লোকটা গ্রিক ন্যাশনাল ট্যুরিস্ট অর্গানাইজেশনের সেই গাইড। চেহারাটা কঠোর করে তুলল রানা। আশা চোটপাট দেখিয়ে ঝামেলাটা কাটিয়ে উঠতে পারবে। বলল, আপনার কাছ থেকে আরো ভদ্র ভাষা আশা করি আমরা। চোর বলছেন কাকে? চোর যদি না হন তো কিডন্যাপার? ব্যাঙ্গের হাসি হেসে বলল গাইড। তার ইংরেজিতে কোথাও একটু খুঁত নেই। আশা করি এবারের নামকরণটা ঠিক হয়েছে। না, আপনি আমাদেরকে ভুল বুঝেছেন। কিভাবে যেন বুঝতে পেরেছে রানা চোরপাট দেখিয়ে এই লোকের সাথে সুবিধা করা যাবে না। খানিক ইতস্তত করে চেহারায় অপ্রতিভ ভাব ফুটিয়ে তুলে মৃদু গলায় বলল আবার, মানে সত্যি কথাটাই বলি তাহলে। আমরা আসলে জাহাজি, অনেকদিন পর ডাঙায় পা দিয়েছি, তাই মানে একটু ফুর্তি করার জন্য বেরিয়েছি আর কি, বুঝলেন না? বুঝেছি বই কি। গাইডের হাতে পিস্তলটা এক চুল নড়ল না। রানার চোখে তাকিয়ে আছে, কিন্তু বেন কেউ নজরের আড়ালে পড়তে দেয়নি। উপলব্ধি করল রানা একে ফাঁকি দেওয়া সহজ নয়। সেজন্যই তো আপনাদেরকে গ্রেফতার করা হলো। তলপেটের ভেতর একটা আলোড়ন অনুভব করল রানা। ওদের এই ধরা পড়ে যাওয়াটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। গাইডকে যদি ভুল বোঝানো না যায়, পুলিশি ঝামেলায় পড়তে হবে ওদেরকে। এয়ারবেস কমান্ডিং অফিসার কর্নেল কোস্কি অথবা ব্লু লিডারের কমান্ডার হ্যানিবলের নাক গলানো গ্রিক পুলিশ যদি গ্রাহ্য না করে, জেল হাজতে পাঠানো হবে ওদেরকে, এবং বিচারের কাজটাও তাড়াতাড়ি সেরে ফেলা হবে। রায় কি হবে এখনই অনুমান করা যায়। গ্রিস থেকে বহিষ্কার করা হবে ওদেরকে। তার মানে রানার সমস্ত প্ল্যান পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাবে। চেহারায় নিরীহ গোবেচারা ভাব ফুটিয়ে তুলল রানা। বিশ্বাস করুন, আমরা কাউকে কিডন্যাপ করিনি। দেখুন। ইঙ্গিতে মোনার প্রায় নিরবর নিতম্ব দেখালো। একে দেখে মনে হয় না কলগার্ল? মনে আছে তো আপনার সাথে লিমিনেসে দেখা হলো আমাদের? তার আগেই এর সাথে কথা হয় আমাদের। মেয়েটাই প্রস্তাব দিয়েছিল আমাদের জন্য অ্যাম্ফি থিয়েটারে অপেক্ষা করবে সে। আপনার দল থেকে বেরিয়ে ওর সাথে একটু বেড়াবো, আমরা গল্প করব। বিশ্বাস করুন, এর মধ্যে আর অন্য কিছু নেই। কৌতুক ফুটে উঠল গাইডের চেহারায়। একটা হাত বাড়িয়ে 2 আঙ্গুল দিয়ে মোনার নেগলিজি ধরল সে। তারপর সব জানতার মতো মাথা দোলালো। ফিরিয়ে নেবার আগে মোনার উন্মুক্ত নিতম্বে একবার বুলিয়ে নিল হাতটা। এলোপাতারি পা ছুটতে শুরু করলো মোনা। তাই কলগার, তা কতই রফা হয়েছে? প্রথমে 2 ড্রাকমা চেয়েছিল, অভিযোগের সুরে বলল রানা, কিন্তু কাজ ছাড়ার পর বলে কিনা 20 ড্রাকমা দিতে হবে। স্বভাবতই রাজি হইনি আমরা। কেন রাজি হব? রানার পেছন থেকে ঝাঁঝের সাথে বলল বেন। যা কথা হয়েছে তার চেয়ে 1 ফুটো পয়সাও বেশি দেব না। ইয়ার কি নাকি? এদেশে আইন নেই? অভিনয় বটে, মাথা ঝাঁকিয়ে বলল গাইড। কিন্তু আপনাদের কপাল খারাপ, এমন একজন লোকের চোখে পড়ে গেছেন ফুটো খুঁজে বেড়ানোই যার কাজ। প্রথমে মেয়েটার গায়ের রঙের কথাই বলি, বড় বেশি ফর্সা। স্থানীয় মেয়েদের গায়ের রং এতটা সাদা হয় না। আর এখানে কলগার বলতে স্থানীয় মেয়েদের কি বোঝায়? আমাদের মেয়েদের কোমর আরো বড় সড়ো সুগঠিত হয়, কিন্তু এটা সরু। তাছাড়া আমাদের মেয়েরা এ ধরনের নেগলিজি পরে না। কিছু বলল না রানা। গাইডের দিকে তাকিয়ে সুযোগের অপেক্ষায় আছে। জানে ইঙ্গিত পেলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে বেন। কিন্তু গ্রিক গাইডের চেহারায় পরিষ্কার লেখা রয়েছে এ লোক বিপজ্জনক। পিস্তলের ট্রিগারে চেপে বসে আছে আঙুল, চোখে সতর্ক দৃষ্টি। দাঁড়াবার ভঙ্গি দেখে বুঝতে অসুবিধা হয় না বিপদ আসছে দেখলে বিদ্যুৎ খেলে যাবে এর শরীরে। মেয়েটাকে নামান, বলল গাইড। ওর বাকি অর্ধেকটা দেখব। গাইডের চোখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে মোনাকে মেঝেতে নামিয়ে দিল রানা। মেঝেতে নেমে টলমল করে উঠল মোনা। অন্ধের মতো সামনে হাত বাড়িয়ে একবার এদিক একবার ওদিক এগোলো। এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো বেন। গিটটা খুলে মাথা থেকে নামিয়ে দিল নেগলিজি।
এক ঝটকায় মুখের ভেতর থেকে রুমালটা বের করে ছুঁড়ে ফেলে দিল মোনা। চোখে রাজ্যের ঘৃণা নিয়ে তাকালো বেনের দিকে। হাত দুটো উঠে গেল কোমরের দুপাশে। ইউ ব্লাডি বাস্টার্ড! রাগে কেঁপে উঠল মোনা। এসবের মানে কি? সুইট হার্ট, গোবেচারা ভঙ্গি করে বলল বেন। আইডিয়াটা আমার নয়। চোখ ইশারায় মোনার ডান পাশটা দেখালো সে। তোমার বন্ধুকে জিজ্ঞেস করে দেখতে পারো। ঝট করে মাথা ঘোরালো মোনা। সেই সাথে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রানাকে দেখে গলার ভেতর আটকে গেল আওয়াজ। হা হয়ে গেল মুখ। পটল চেরা চোখ জোড়া মুহূর্তের জন্য বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল, কিন্তু তারপরে অদ্ভুত একটা শীতল ভাব ফুটল চেহারায়। সেটাও বদলে গেল। ধীরে ধীরে আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল মুখটা। আচমকা রানার উপর ঝাঁপিয়ে পড়ল সে। ওর গলা জড়িয়ে ধরে চুমু খেলো ঠোঁটে। রানা, আমি স্বপ্ন দেখছি না তো? অন্ধকারে একবার মনে হলো বটে তোমার গলা, কিন্তু ঠিক চিনতে পারিনি। আমি ভেবেছিলাম তোমাকে বোধহয়, মানে আর বুঝি তোমার সাথে আমার দেখা হবে না। মুচকি হাসলো রানা। তাই? নানা বলল তুমি নাকি আর কখনো আমার খোঁজ করবে না। বেরসিক নানারা এরকম রসিকতা করেই থাকেন। রানার বুকে ব্যান্ডেজের ওপর হাত বোলালো মোনা। আহত হলে কিভাবে? উদ্বেগ ফুটে উঠল চেহারায়। পর মুহূর্তে ঘৃণায় জ্বলে উঠল চোখ জোড়া। এর জন্য কি আমার নানা দায়ী? তোমাকে কোন রকম ভয় দেখিয়েছে নাকি? আরে না, হেসে উড়িয়ে দিল রানা। সিঁড়ির মাথা থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম। এসবের মানেটা কি? বিরক্তির সাথে জানতে চাইল গাইড। পিস্তল ধরা হাতটা নামতে শুরু করেছে। মিস, আপনার নামটা কি জানতে পারি? আমি ফন হামেলের নাতনি। গলায় বিদ্রুপের সুর টেনে বলল মোনা। কিন্তু আমার পরিচয় আপনার কি দরকার? বিস্ময়ের একটা আবছা ধ্বনি বেরিয়ে এলো গাইডের গলা থেকে। দু পা এগিয়ে এসে ভালো করে দেখলো মোনাকে। ঝাড়া আধ মিনিট তাকিয়ে থাকার পর ধীরে ধীরে আবার পিস্তলটা তুলল সে। তাক করলো রানার দিকে। আপনি হয়তো সত্যি কথাই বলছেন, কিন্তু ইঙ্গিতে রানা আর বেনকে দেখিয়ে বলল গাইড, এদেরকে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলছেন না, তাই বা বুঝবো কিভাবে? আপনাকে কিছুই বুঝতে হবে না, ঝাঁজের সাথে গ্রীবা উঁচু করে বলল মোনা। ভালো চান তো কেটে পড়ুন। আমার নানার কিরকম প্রভাব তা আপনার অজানা থাকার কথা নয়। আইল্যান্ড অথরিটি তার কথায় ওঠে, তার কথায় বসে। তিনি চাইলে সারা জীবন জেলে পুচে মরবেন আপনি। মিস্টার ফন হামেলের প্রভাব সম্পর্কে জানা আছে আমার, ঠান্ডা গলায় বলল গাইড। কিন্তু দুঃখের বিষয়, আমার উপর তার প্রভাব খাটে না। আপনাদেরকে জেলে ভরা হবে নাকি মুক্তি দেওয়া হবে তা বিবেচনা করবেন আমার সুপেরিয়র ইন্সপেক্টর বোথাস। তিনি পানাখিয়ায় আছেন। আমার দায়িত্ব তার সামনে আপনাদেরকে হাজির করা। অ্যাম্ফি থিয়েটার থেকে বেরিয়ে যাবার পথটা ইঙ্গিতে দেখালো সে। ওদিকে 200 গজ এগুলি একটা গাড়ি দেখতে পাবে। রানার দিক থেকে মোনার দিকে তাক করলো পিস্তল। সাবধান, কোন রকম বাহাদুরি দেখাতে গিয়ে প্রাণের উপর ঝুঁকি নেবেন না। ধীরে ধীরে মোনার পেছনে চলে এলো সে। সন্দেহ হলেই সুন্দরীর শির দ্বারা গুড়িয়ে দেব। নিন, আগে বাড়ুন। 5 মিনিট পর গাড়ির কাছে পৌঁছলো ওরা। কালো একটা মার্সিডিজ ফার গাছের নিচে দাঁড়িয়ে আছে। ড্রাইভারের দিকের দরজাটা খোলা। হুইলের পেছনে সাদা আইসক্রিম স্যুট পরে বসে আছে একজন লোক। ওদেরকে আসতে দেখে গাড়ি থেকে বেরিয়ে পেছনের দরজাটা খুলে দিল সে। লোকটার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ ফিরিয়ে নিতে পারল না রানা। ওর চেয়ে ইঞ্চি 2 লম্বা হবে। নাক, চোয়ালের হাড়, চোখ, কপাল, ঠোঁট কিছুই নিখুঁত নয়। সব মিলিয়ে কদাকার জল্লাদের চেহারা। এইরকম চওড়া কাঁধ আর কারো দেখেনিও। 260 থেকে 80 পাউন্ড ওজন হবে। শান্ত নিভাজ মুখে হিংস্রতার ছাপ ফুটে আছে। এই লোক হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। পেরিয়াস, লোকটাকে বলল গাইড। এরা 3 জন আমাদের মেহমান। ইন্সপেক্টর বোথাসের কাছে নিয়ে যাচ্ছি। রানার দিকে ফিরল সে। ইন্সপেক্টর গাঁজাখুরি গল্প শুনতে ভালোবাসেন, কাজেই আপনাদের দুশ্চিন্তার কিছু নেই। গাড়ির ব্যাকসিট দেখিয়ে ওদেরকে বলল পেরিয়াস, আপনারা এখানে বসবেন। আপনাদের সঙ্গিনী বসবেন সামনের সিটে, আমাদের মাঝখানে। চেহারার সাথে কণ্ঠস্বরটা মানিয়ে গেছে, ভারী কর্কশ ঝগড়াটে। সিটে বসার আগে পর্যন্ত পালাবার ডজনখানেক প্ল্যান খেলে গেল রানার মাথায়, কিন্তু কোনোটাই সুবিধের বলে মনে হলো না। মোনা সাথে রয়েছে, সেটাই সবচেয়ে বড় বাধা। সে না থাকলে গাইড এবং ড্রাইভারকে কাবু করার একটা ঝুঁকি নিতে পারত ওরা। গাইড লোকটা হয়তো মোনাকে গুলি করতে সাহস পাবে না, কিন্তু সেটা জানার জন্য মোনার প্রাণের উপর ঝুঁকি নিতে পারে না ও। গাড়ি স্টার্ট দিল পেরিয়াস। কৃত্রিম ভদ্রতা দেখিয়ে গাইড তাকে বলল,
ওহে পেরিয়াস, মেয়েটার উপর একটু সদয় হও, গায়ের কোটটা খুলে পড়তে দাও বেচারিকে। একে সুন্দরী, তার উপর খোলামেলা, অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসলে তখন কি হবে? আমার দিকে কেউ না তাকালেই খুশি হব, ঝাঁঝের সাথে বলল মোনা। কারো গায়েরটা পড়তে ঘৃণা হবে আমার। কাজ ঝাঁকালো গাইড। গাড়ি ছেড়ে দিল পেরিয়াস। সরু আঁকাবাঁকা রাস্তা, প্রতি মুহূর্তে ঝাঁকি খেল ওরা। ড্রাইভার আর গাইডের মাঝখানে বসে আছে মোনা। তার কানে পিস্তল চেপে ধরে পেছনে তাকিয়ে আছে গাইড। রানা আর বেনের উপর তীক্ষ্ণ নজর রেখেছে। কোন রকম ঝুঁকি নিতে রাজি নয় লোকটা। পেশায় গাইড, নামটা জানতে চাইল রানা। আজান্ডার রেনো, ঠান্ডা গলায় বলল গাইড। জানলেন কিভাবে ওখানে আমাদেরকে পাওয়া যাবে? আগেই বলেছি, ফুটো খুঁজে বেড়ানোই আমার কাজ, বলল রেনো। যখন দেখলাম গ্রুপ থেকে কেটে পড়েছেন আপনারা, তখনই বুঝলাম নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। আমার এক বন্ধু গাইডের হাতে গ্রুপটাকে ছেড়ে দিয়ে সোজা চলে এলাম অ্যাম্ফি থিয়েটারে, কিন্তু ওখানে আপনাদের দেখা পেলাম না। প্রাচীন ধ্বংসাবশেষের প্রতিটি ইট, প্রতিটি কোণ আমার চেনা। একটু খোঁজাখুঁজি করতেই লোহার গেটের ভাঙা বারটা চোখে পড়ে গেল। জানতাম একসময় না একসময় বেরোবেনি আপনারা, তাই পাথরের আড়ালে গা ঢাকা দিয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু আমরা যদি অন্য কোনো দিক দিয়ে বেরোতাম? ওই টানেলের নাম হেডসের গোলকধাঁধা, ওখান থেকে বেরোবার রাস্তা ওই একটাই। হেডসের গোলকধাঁধা? কৌতূহল জাগলো রানার মনে। কেন দেওয়া হয়েছে নামটা? হঠাৎ আর্কিওলজির উপর আপনার আগ্রহ দেখে আশ্চর্যই লাগছে আমার। কাজ ঝাঁকালো গাইড রেনো। বেশ, শুনুন। গ্রিসের তখন স্বর্ণযুগ। আমাদের পূর্বপুরুষেরা অপরাধীদের বিচার করতেন অ্যাম্ফি থিয়েটারে। নির্বাচিত 100 জন নগরবাসী ছিলেন জুরি। তাদেরকে বসতে দেবার জন্যই এই লোকেশনটা বেছে নেওয়া হয়েছিল। সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে দেখার পর রায় ঘোষণা করা হতো। কেউ দোষী সাব্যস্ত হলে তখনই মৃত্যুদণ্ড, নয়তো হেডসের গোলকধাঁধা বেছে নিতে বলা হতো তাকে। এই গোলকধাঁধাকে এত ভয়ঙ্কর মনে করার কারণ কি? জিজ্ঞেস করলো বেন। রিয়ার ভিউ মিররে তাকাতেই ড্রাইভার পেরিয়াসের সাথে চোখাচোখি হয়ে গেল তার। 100-র উপর প্যাসেজ আছে, বলল রেনো, কিন্তু মাত্র দুদিকে খোলা, একটা ঢোকার আর একটা গোপনে বেরোবার পথ। তবু মুক্তি পাবার একটা সুযোগ থাকতো অপরাধীর, শুরু করলো রানা। ওকে থামিয়ে দিয়ে রেনো বলল, আর একটু শুনুন, তাহলে বুঝবেন ওটা আসলে কোনো সুযোগই ছিল না। টানেলের ভেতর অদ্ভুত একটা সিংহ থাকতো। কালে ভদ্রে 2-1টা ইঁদুর ছাড়া কিছুই জুটত না তার। রানার শান্ত চেহারা গম্ভীর হয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল বুড়ো ফন হামেলের চেহারা। লোকটা তার রহস্যময় মতলব ঐতিহাসিক উপকরণ দিয়ে হাসিল করার চেষ্টা করছে কেন? এ কি স্রেফ একটা খেয়াল, বাতিক, নাকি আলাদা কোনো তাৎপর্য বহন করে? মৃদু গলায় বলল ও, পুরনো গল্প শুনতে ভালোই লাগে। গল্প নয়, প্রতিবাদ জানালো রেনো। লোকে বলা বলি করে আজও নাকি টানেলের ভেতর অশান্ত আত্মারা ঘুরে বেড়ায়। অনেকে চিৎকার শুনেছে, কান্নার আওয়াজ পেয়েছে। এই তো মাত্র বছর কয়েক আগেও ঢোকার পথটা লোহার গেট দিয়ে বন্ধ করা হয়নি তখনও। কৌতূহলী কিছু লোক গোলকধাঁধায় ঢুকেছিল, একজনও ফিরে আসেনি। কি হয়েছে তাদের কেউ বলতে পারে না। বেরিয়ে আসার কোনো ঘটনার কথা জানা যায়নি আজ পর্যন্ত। গম্ভীর সুরে বলল রানা।